সংসার সংসার চ্যানেলে স্বাগত। আজকে সারদা মাকে প্রণাম জানিয়ে মায়ের কথাই শুরু করছি। আজকে আমরা একটু মায়ের অন্যরকম দিকটা দেখব। মা স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে কিভাবে মিলেমিশে ছিলেন, বা মা কিভাবে স্বাধীনতা সংগ্রামকে মেনে নিয়েছিলেন, বা ইংরেজদের বিরুদ্ধে মানে ইংরেজ শাসকের বিরুদ্ধে তার যে কীরকম মানসিকতা ছিল সেইটা আজকে আমরা একটু পড়ব। শতরূপে সারদা গ্রন্থ থেকে ভারতের স্বাধীনতা সংগ্রাম শ্রী মায়ের দৃষ্টিভঙ্গি, জীবন মুখোপাধ্যায়ের লেখা। শ্রী রামকৃষ্ণ লীলা সহচরী সারদা দেবী ছিলেন জ্ঞান, প্রেম, করুণা, সরলতা, অসাধারণ বাস্তববোধ এবং উন্নত আধ্যাত্মিক চেতনা সম্পন্ন এক ঊর্ধ্বস্তরের মানুষ। ভক্তের দৃষ্টিতে তিনি আদ্যা শক্তিরূপে প্রতিভাত। ইতিহাস সচেতন মানুষের কাছে তিনি জাতীয় জাগরণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত নবভারতের আনন্দমঠ রামকৃষ্ণ মিশনের সংঘ জননী। তার মানে কি হলো, যে রামকৃষ্ণ মঠ সেখানেও কিন্তু সন্তানরা আগে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে অনেকেই যুক্ত ছিলেন। পরে তারা অনেক ছোট ছোট আশ্রম তৈরি করেছেন এবং পরে রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। শ্রী মা জন্মেছিলেন এবং জীবন ধারণ করেছিলেন এমন একটি যুগে, যে যুগ ভারত ইতিহাসে নানা কারণে স্মরণীয়। ভারত ইতিহাসের এই অধ্যায়ে দেখা যায় সিপাহী বিদ্রোহ, যুগন্ধর রামকৃষ্ণ বিবেকানন্দের আবির্ভাব, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, অভূতপূর্ব জনজাগরণ, নারী সমাজের বন্ধন মুক্তি এবং ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ ও বিকাশ। তৎকালীন জাতীয় মানসিকতা ও নেতৃবৃন্দের চেতনায় একটি মানুষ গভীর শ্রদ্ধার আসনে সমাসীন ছিলেন। তিনি ভারতীয় জাতীয়তাবাদের অগ্রদূত, স্বাধীনতা সংগ্রামীদের চির নমস্য রামকৃষ্ণ মিশনের প্রধান নায়ক স্বামী বিবেকানন্দ। তার জীবন, কর্ম ও আদর্শের পশ্চাতে ছিল শ্রীরামকৃষ্ণ ছাড়াও আরেকটি মানুষের অনুপ্রেরণা ও অকুণ্ঠ আশীর্বাদ। তিনি হলেন রামকৃষ্ণ সংঘ জননী, সাধারণ শিক্ষা দীক্ষাহীনা, দরিদ্র ব্রাহ্মণ পুরোহিত পত্নী এক গ্রাম্য মহিলা শ্রী শ্রী সারদা দেবী। বিবেকানন্দের আদর্শে তো অনেক স্বাধীনতার সঙ্গে অনুপ্রাণিত, কিন্তু তাদের বিবেকানন্দ আবার যেমন রামকৃষ্ণদেবের শিষ্য ছিলেন, কিন্তু তার প্রেরণাদাত্রী, তার আর একজন সংঘ মাতা ছিলেন শ্রী শ্রী সারদা দেবী। তিনি হলেন রামকৃষ্ণ সংঘ জননী, সাধারণ শিক্ষা দীক্ষাহীনা, দরিদ্র ব্রাহ্মণ পুরোহিত পত্নী এক গ্রাম্য মহিলা শ্রী শ্রী সারদা দেবী। শ্রী মায়ের অনুমতি ও আশীর্বাদ নিয়ে খাপখোলা তরোয়াল নরেন্দ্রনাথ মার্কিন মুল্লুকে যাত্রা করেছিলেন। বস্তুত ভারতের সংগ্রামী জাতীয়বাদের সূচনা হয়েছিল 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর চিকাগো শহরের বুকে, যেদিন আমেরিকা বিধ্বস্ত মানুষের সশ্রদ্ধ দৃষ্টিকে ভারতবর্ষের উপর স্থাপন করেছিলেন তরুণ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। স্বদেশ প্রত্যাবর্তনের পর সেই বিজয়ী বীর মায়ের ভাতৃবধূর কথায় পাগলি মামি। রাজার মতো চেহারা, ঠাকুরজির পায়ে লম্বা হয়ে পড়ল, জোড়হাতে বলল, মা, সাহেবের ছেলেকে ঘোড়া করেছি তোমার কৃপায়। এ শুধু সংঘ জননীর প্রতি স্বামী বিবেকানন্দের প্রণতি নয়, শ্রী সারদা দেবীর কাছে জাতীয়তাবোধ উদ্বুদ্ধ সমগ্র নবভারতের আত্মসমর্পণ। দেশপ্রেম ও স্বাধীনতা স্পৃহা ছিল শ্রী শ্রী মায়ের চরিত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। জয়রামবাটির মাটি তার কাছে চিরপবিত্র। দেশবাসীর দুঃখ, দারিদ্র, দুর্দশা, বন্যা, মহামারী, দুর্ভিক্ষে তিনি মর্মাহত হন। কখনো বা হৃদয় বিদারক ও মনোবেদী ক্রন্দনে ফেটে পড়ে হতশ্রী দেশবাসীর দুঃখ নিবারের জন্য শ্রী শ্রী ঠাকুরের কাছে আকুল প্রার্থনা জানান। মা তো কী করবেন, সব সন্তানের কষ্টেই তিনি দুঃখ পান, আর সেই দুঃখ পান বলে তিনি ঠাকুরের কাছে প্রার্থনা জানান, ঠাকুর তুমি এই দুঃখ দারিদ্র থেকে আমাদের দেশকে উদ্ধার করো, কুশিক্ষা থেকে উদ্ধার করো। স্বামী বিবেকানন্দের মতোই স্বাধীনতা ছিল
তার আত্মার সঙ্গী, তার শারীরিক স্বাচ্ছন্দ্যের দিকে অতিরিক্ত যত্ন নিতে আগ্রহী। আচ্ছা, এটুকু থাক। শ্রী শ্রী মা যে কেবলমাত্র স্বাধীনতা প্রিয় ছিলেন তাই নয়, স্বাধীন দেশের নাগরিকদের সম্পর্কেও তিনি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন। একদিন মায়ের বাড়ির দোতলা থেকে দেখা গেল উদ্বোধন কার্যালয়, যে নিকটবর্তী একটি বস্তিতে একজন পুরুষ একটি স্ত্রীলোককে নির্দয়ভাবে প্রহার করছে। এই অবস্থা দেখে আমেরিকার নাগরিক ভগিনী দেবমাতা উত্তেজিত হয়ে সেই স্ত্রীলোকটিকে উদ্ধার এবং পুরুষটিকে কাপুরুষিত কাজে প্রতিবাদ করার জন্য ঘটনাস্থলের দিকে ধাবিত হওয়ার উদ্যোগ করলে মায়ের সেবকরা বহু চেষ্টায় তাকে নিবৃত্ত করেন। পূর্ণ মনে দেবমাতা তাদের সিদ্ধান্ত মেনে নেন। আর শ্রীশ্রীমা কি বললেন, কি বুঝলেন দেখুন, স্বাধীন দেশের মেয়ে কিনা তাই এমন তেজস্বিনী। তাহলে উদ্বোধনে একবার উল্টো দিকের বস্তিতে, আগে তো এইসব ঘটনা ছিলই, এখনো আছে, গরিব এক মহিলাকে তার স্বামী খুব মারধর করছেন। একজন ভক্ত, দেবী মাতা, আমেরিকান ভক্ত, তিনি তো দেখে খুব উত্তেজিত হয়ে তিনি যাবেন সেখানে ঠেকাতে, অন্যায় প্রতিবাদ করতে। তখন মায়ের সেবকরা বহু চেষ্টায় নিবৃত্ত করলেন, কেন এটা আশ্রমের চিন্তাধারারও বিরোধী, তা সেই জন্যে তাকে যেতে দেওয়া হলো না। তখন শ্রীশ্রীমা কি বললেন, স্বাধীন দেশের মেয়ে কিনা তাই এত তেজস্বী। ইংরেজ শাসনকে কখনোই মা সুনজরে দেখেননি। তার মতে ভারতের দুঃখ, দুর্দশা, অভাব, অনটনের মূল সাম্রাজ্যবাদী ইংরাজি শাসন। শ্রীশ্রীমা তখন কোয়ালপাড়ায় আছেন। কোয়ালপাড়া মায়ের খুব প্রিয় জায়গা ছিল। তিনি জয়রামবাটি কলকাতা যাতায়াতের পথে তিনি কোয়ালপাড়ায় ছোট্ট আশ্রম, কিন্তু ওখানকার লোকেরাও মাকে খুব ভক্তি করতো, আর আশ্রমের যুবকরাও মাকে খুব ভক্তি করতো। মা ওখানে ঠাকুরকে প্রতিষ্ঠিত করেছিলেন, মা ওখানে বিশ্রাম করতেন। কখনো উচ্চ বিদ্যালয়ে শ্রীশ্রীমা তখন কোয়ালপাড়ায় আছেন। বদনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভক্ত প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা প্রসঙ্গে শ্রীমা আধুনিক ইউরোপীয় যান্ত্রিক সভ্যতা এবং টেলিগ্রাফ ও রেলপথ প্রভৃতির কথা বলছিলেন। এই দেখো না, রাসবিহারী কাল কলকাতা থেকে রওনা হয়ে আজ এখানে পৌঁছে গেল। আমরা তখন কত হেঁটে, কত কষ্ট করে তবে দক্ষিণেশ্বরে গেছি। মায়ের কথায় উৎসাহিত হয়ে পাশ্চাত্য শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের অনেক প্রশংসা করে প্রবোধবাবু বললেন, ইংরেজ সরকার আমাদের দেশের অনেক সুখ স্বাচ্ছন্দ্য বাড়িয়েছে। সব শোনার পর মা মন্তব্য করলেন, কিন্তু বাবা, ওইসব সুবিধে হলো আমাদের দেশের অন্ন বস্ত্রের অভাব বড় বেড়েছে, আগে এত অন্ন কষ্ট ছিল না। প্রথম বিশ্বযুদ্ধের কালে 1914 থেকে 18 খ্রিস্টাব্দ সারা দেশ জুড়ে অর্থনৈতিক সংকট তীব্রতর হয়ে ওঠে। যারা ইতিহাস সচেতন তারা সবাই জানেন কি দুরবস্থা হয়েছিল। খাদ্যাভাব, বস্ত্রাভাব, সীমাহীন বেকারত্ব মানুষকে চরমতম দারিদ্র্যের দিকে ঠেলে দেয়। দেশে বস্ত্রাভাব তখন এমন অবস্থায় পৌঁছেছিল যে বস্ত্রের জন্য হাট লুট হচ্ছিল, ভাবা যায়, ডাকাতি হচ্ছিল। দরিদ্র কুলবধূরা লজ্জা নিবারণে অসমর্থ হয়ে আত্মহত্যা করছিলেন। বাবা, মাসিক মোহাম্মদী লিখছে, পথে ঘাটে অসহায়া স্ত্রীলোকদের বীভৎস বস্ত্রহরণ আরম্ভ হইয়াছে। মফস্বলে অমূল্য সতীর্থরত্ন বিসর্জন দিয়া রমণীরা বস্ত্র সংগ্রহ করিতেছেন। পোশাক তো করতে লাগবে, লজ্জা নিবারণের জন্য তো বটেই, তাছাড়া শীত গ্রীষ্ম থেকে বাঁচতেও তো পোশাক লাগবে। মানুষ তো সভ্য প্রাণী না। বয়স্তা কন্যাগণ বালকেরা বস্ত্রাভাবে লোকের সম্মুখে বাহির হইতে পারে না। বস্ত্রাভাবে নারীদের আত্মহত্যা ও অপরাধ কাহিনী শুনে শ্রীমা অবোধ বালিকার মতো উচ্চস্বরে ক্রন্দন শুরু করেন এবং ক্রমাগত বলতে থাকেন, পরনে কাপড় না পেলে মেয়েরা কি করবে? লজ্জাশরম বাঁচাতে গিয়ে আত্মহত্যা ছাড়া উপায় কি? সেদিন সমবেত ভক্তমণ্ডলীর সামনে অধীরভাবে মা বারবার বলতে থাকেন, ওরা কবে যাবে গো, কবে যাবে গো? এরপর কিঞ্চিত শান্ত হয়ে মা সভেতে বলতে লাগলেন, তখন ঘরে ঘরে চরকা ছিল। দেখুন, উনি কিন্তু শুধু দুঃখ প্রতিবাদ করেই শান্ত হননি, উনি কিন্তু প্রতিকার বলতেন সবসময়। তখন ঘরে ঘরে চরকা ছিল, খেতে কাপাস চাষ হতো, সকলেই সুতো কাটতো, নিজেদের কাপড় নিজেরাই করিয়ে নিত। কাপড়ের অভাব ছিল না। কোম্পানি এসে সব নষ্ট করে দিলে, কোম্পানি সুদ দেখিয়ে দিলে
টাকায় 4খানা কাপড় 1খানা ফাও। সব বাবু হয়ে গেল, চরকা উঠে গেল, এখন বাবু সব কাবু হয়েছে। এক সময় গোয়ালপাড়া আশ্রমে জোর তাঁত ও চরকার কাজ চলছিল। আশ্রম কর্মীদের উৎসাহিত করে মা সেদিন বলেছিলেন, আমাকেও 1খানা চরকা এনে দাও, আমিও সুতো কাটবো। মা ওই কথা বলিয়া আমাদের খুব উৎসাহ দিতে লাগিলেন। আমরা তাতে 1খানা কাপড় বুনিয়া শ্রীমাকে পরিধান করিতে দিলাম। বয়ন ভালো না হইলেও তিনি উহা পরিয়া খুব আনন্দ করিতে লাগিলেন। বলা বাহুল্য, বস্ত্র সমস্যা নিবারণের জন্য বাংলা নারী সমাজ সত্যিই সেদিন চরকায় সুতো কাটা শুরু করেছিলেন। রামকৃষ্ণ মিশনও সেদিন বস্ত্র বিতরণের কাজে নেমেছিল। তাহলে দেখুন, মা উৎসাহ দিয়েছিলেন, ঘরে ঘরে তখন মেয়েরা চরকা কাটা শুরু করেছিল বস্ত্রের অভাব নিবারণে। 1919 খ্রিস্টাব্দে কথা প্রসঙ্গে সীমা বলেছেন, রাজার পাপে রাজ্য নষ্ট হয়। হিংসা, খলতা, ব্রহ্মহত্যা এইসব পাপ। রাজার পাপে প্রজার কষ্ট, দৈব উৎপাত, যেমন যুদ্ধ, ভূমিকম্প, দুর্ভিক্ষ। একটি 5 বছরের ছেলে, সেও দুঃখের কথা বোঝে, বলে আমার পরবার কাপড় নেই। স্বাভাবিক না, তাকে তো নিজেকে ভোগ করতে হচ্ছে পরিস্থিতিটা। 1905 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলনকালে জয়রামবাটির কাছে কোয়ালপাড়া গ্রামে কিছু ছাত্র যুবক দেশ সেবার উদ্দেশ্যে একটি আশ্রম স্থাপন করেন। অচিরেই রামকৃষ্ণ মিশনের সঙ্গে তাদের যোগাযোগ স্থাপিত হয়, যদিও তখন এই আশ্রম রামকৃষ্ণ মঠের অন্তর্ভুক্ত হয়নি। আশ্রমটি এবং সেখানকার কর্মীদের প্রতি শ্রী শ্রী মায়ের ভীষণ স্নেহদৃষ্টি ছিল। কলকাতা আসা যাওয়ার পথে তিনি প্রায় প্রত্যেকবার এই আশ্রমে বিশ্রাম করে যেতেন। এখানে তিনি শ্রী শ্রী রামকৃষ্ণের এবং তার নিজেরও ছবি বসিয়েছিলেন। আশ্রমে সেই ছবি নিত্য পূজা হয়। কোয়ালপাড়া আশ্রম সম্বন্ধে তিনি বলতেন, এটি আমার বৈঠকখানা। স্বদেশী আন্দোলনে কোয়ালপাড়া আশ্রম এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। বিলাতি দ্রব্য বর্জন, বিলাতি দ্রব্য অগ্নিসংযোগ প্রভৃতি স্বদেশী প্রচারের কাজে আশ্রম সঙ্গে যুক্ত কর্মীদের প্রবল উৎসাহে অংশগ্রহণ করতে দেখা যেত। সুতরাং আশ্রমের উপর তখন পুলিশের কড়া নজর, এবং নতুন কোনো আগন্তুক সেখানে এলে পুলিশ তার নাম ধাম সব লিখে নিয়ে যেত। মা একদিন তাদের বলেন, দেখো, তোমরা বন্দে মাতরম করে হুজুগ করে বেরিও না, তাঁত করো, কাপড় তৈরি করো। আমার ইচ্ছা হয় আমি একটা চরকা পেলে সুতা কাটি, তেমন কাজ করো। স্বদেশী আন্দোলনে স্বদেশী অংশের দুটি দিক ছিল। একটি বিদেশি নিয়ন্ত্রণ মুক্ত দেশীয় শিল্প ও সংস্কৃতি গড়ে তোলা, অপরটি বিদেশি দ্রব্য বর্জন। আসলে দুটোই তো করতে হবে না। বিদেশি দ্রব্য বর্জনের নামে সেদিন বহু ক্ষেত্রেই হল্লাবাজি, দরিদ্রের উপর অর্থনৈতিক চাপ এবং অনিচ্ছুক স্বদেশীয়দের উপর তথাকথিত আন্দোলনকারীদের অত্যাচার শুরু হয়েছিল। আমরা কিন্তু রবীন্দ্রনাথের ঘরে বাইরে, তারপরে 4 অধ্যায়, এসবই কিন্তু সেই বিশ্লেষণ বা বর্ণনা পাই। জাতীয় আন্দোলনে নানা অনাচার দেখে বিশ্বকবি সেদিন প্রকাশ্য আন্দোলন থেকে দূরে সরে গিয়ে গঠনমূলক কর্মে ব্রতী হয়েছিলেন। শ্রী মায়ের কণ্ঠেও সেই সাবধান বাণী, স্বদেশের নামে দেশে সন্ত্রাস সৃষ্টি নয়, বন্দে মাতরম ধ্বনি দিয়ে প্রকারান্তরে হল্লাবাজিকে প্রশ্রয় দেয়া নয়, স্বদেশীর লক্ষ্য গঠনমূলক কর্মে নিয়োজিত হয়ে দেশের কল্যাণ সাধন করা। শুধু স্বদেশী করে কি হবে? আমাদের যা কিছু সবার মূল ঠাকুর, তিনি আদর্শ। যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। এর উত্তরে কেদারবাবু বললেন, মা, স্বামীজি তো দেশের কাজ করতে খুব বলেছেন এবং দেশের যুবকদের উৎসাহিত করে নিষ্কাম কর্মের পত্তন করেছেন। তিনি আজ বেঁচে থাকলে কত কাজই হতো দেশের। স্বামীজিও তো দেশবাসীকে ভীষণ ভালোবাসতেন, তিনিও দেশবাসীর দুঃখে কাঁদতেন। এই কথা শুনে মা তাড়াতাড়ি বললেন, ও বাবা, নরেন আমার আজ থাকলে কোম্পানি মানে ইংরেজ সরকার কি আজ তাকে ছেড়ে দিত, জেলে পুরে রাখতো? আমি তা দেখতে পারতুম না। নরেন যেন খাপখোলা তরোয়াল। এবারে প্রশ্ন, স্বদেশী আন্দোলন ও তৎপরবর্তী আমলে মা দেশি না বিদেশি কোন কাপড় পরতেন? মা দেশি বিলাতি যে কাপড় পেতেন তাই পরতেন। এ ব্যাপারে মায়ের বিশেষ কোনো ইচ্ছা অনিচ্ছা ছিল না। এমনকি মনে প্রাণে ইংরেজ শাসনের অবসান কামনা করলেও মা কিন্তু তাদের নিজ সন্তান বলেই মনে করতেন। মা তো বিশ্বজননী। ইংরেজ জাতি সম্পর্কে কখনোই তার কোনো বিদ্বেষ ভাব ছিল না।
একবার সেই বলেছি, আগেও গল্প করেছি, মা এক সন্তানকে বলেছেন যে একটু দুর্গাপুজোর সময় সব জামা কাপড় কিনে আনতে বাচ্চাদের জন্যে। তিনি তো সেই দেশি কাপড় চোপড়, স্বদেশি কাপড় এনেছেন, সেগুলো তো অত সূক্ষ্ম সুন্দর হতো না তাতে বোনা। তা সেই তাদের তো মোটে পছন্দ হয়নি, তারা নেবে না তখন। আর যিনি এনেছেন তিনি বলছেন তো স্বদেশি জিনিস খুব সুন্দর, কেন করবে না? মা বললেন, না বাবা, এর কোনো, তারাও বিলাতের লোকেরাও তো আমার ছেলে, যাও তুমি কোনো পাল্টে নিয়ে এসো, ওসব বিলিতি হবে, ও আবার কি আনবো। মা পাশেই ছিলেন, তিনি হাসতে হাসতে বললেন, বাবা তারাও বিলাতের লোকেরাও তো আমার ছেলে, আমার সকলকে নিয়ে ঘট করতে হয়, আমার কি আর একরোকা হলে চলে? ওরা যেমন বলছে তাই সব এনে দাও। আসলে মা কারুর, তারপরে মা যখন জামা কাপড় কেনানোর দরকার হতো তখন অন্য সন্তানদের দিয়ে আনাতেন, কারণ মা কারুর ভাবে আঘাত করতেন না। যে যা করতে চাইছে করুক, তাকে বুঝিয়ে বোঝাতেন, সে তাতে যেটুকু বুঝত। এ কথা ঐতিহাসিক সত্য যে স্বদেশী আন্দোলনের নেতা এবং কর্মীরা অধিকাংশই প্রধানত স্বামী বিবেকানন্দের বাণী ও আদর্শের দ্বারা অনুপ্রাণিত। তাই স্বামীজির রচনাবলী সম্পর্কে পুলিশের একটা প্রকাণ্ড ভীতি ছিল। স্বামী বিবেকানন্দের অবর্তমানে শ্রীমা ছিলেন বহু দেশপ্রেমিক ও স্বাধীনতা সংগ্রামীর আশা আকাঙ্ক্ষা ও অনুপ্রেরণার উৎস। তাদের তাপদগ্ধ নির্যাতিত অন্তরীণ জীবনে শান্ত স্নিগ্ধ মরুদ্যান। সঙ্গজননীকে প্রাণের ভক্তি জানিয়ে তারা যোগ দিতেন দেশমাতৃকার মুক্তিযুদ্ধে, বা হতাশাময় জীবনে শান্তি লেবার আশায় ছুটে আসতেন মায়ের কাছে। আজ এই পর্যন্ত। একটু মায়ের বাণী বলি। আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো তা ধুয়ে মুছে তাকে কোলে তুলে নিতে হবে। আজ এই পর্যন্ত। নমস্কার, আমার চ্যানেল দেখতে থাকুন।